সুপ্রিয় দর্শক, এসএটিভি রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় অপপ্রচার বিরোধী ঐক্য। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, এছাড়াও আছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক শিবলি ইসলাম। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে ভারত ইস্যুতে বেশ সোচ্চার বাংলাদেশের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, বিশেষ করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার পর প্রতিবাদের সোচ্চার ছিল, উত্তাল ছিল সারা দেশ। আজ মাননীয় প্রধান উপদেষ্টার নিজেই সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি মতবিনিময় করেছেন। সেখানে জাতীয় ঐক্যে এক ধরনের ঐক্যে পৌঁছেছে। স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ছাড় নয়। আপনি কি মনে করেন যে ভারত এবং ভারতীয় মিডিয়া যেভাবে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে যে অবস্থান, সেটি আসলে আমরা কি খুব পাকাপোক্তভাবে সে অবস্থান নিতে পেরেছি কিনা, বা যথেষ্ট কিনা, বা ওই ধরনের প্রবল প্রতিবাদ আমরা গড়ে তুলতে পেরেছি কিনা? জি, আমাদের এই বিজয়ের মাসের আলোচনায় আমাদের দুজন সম্মানিত সহ-আলোচক, দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম ও অভিবাদন। আপনি যে প্রসঙ্গ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এবং একটা অভাবনীয় ব্যাপার, ভালো লাগার ব্যাপার যে এই সরকার যে উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগে সমস্ত মানুষ, সমস্ত রাজনৈতিক দল, আজকে সমস্ত দেশ এক কাতারে এসে মিলিত হয়েছে। বলা হয় না যে বড় না হলে ছোট হয় না। একদিক দিয়ে ভারত আমাদেরকে যে আঘাতটা করছে ভালোই হয়েছে। আমাদের দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের যে ব্যাপারটা, সেটা আমরা ঝালাই করে নিতে পারলাম আসলে। এই আজকে যে ধরনের উদ্যোগ হলো বা যে ধরনের ঐক্য হলো, মানে সমস্ত জাতীয় ঐক্য, এটা বিগত দিনে আমরা খুব কমিয়ে দেখেছি। আমি বলবো যে এই সরকারের অনেকগুলো ব্যর্থতা আছে, অনেকগুলো ব্যত্যয় আছে, তার মধ্যে এটা একটা চমৎকার উদ্যোগ। এবং এই উদ্যোগের মধ্য দিয়ে যে আমাদের জাতীয় সংহতি, আপনি মনে রাখবেন যে কোনো জাতির উন্নতির একটা প্রথম ধাপ হলো তাদের জাতীয় ঐক্য। নানান কারণে ছলে বলে কৌশলে আমাদের জাতিকে বিভক্ত করে রাখা হয়েছিল দীর্ঘদিন, যেই কারণে আমরা মানে নানানভাবে আমাদের নতজানু নীতি অবলম্বন করতে হয়েছে, আমাদের মর্যাদার হানি হয়েছে, আমাদের এখানে দাদাগিরি করবার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি যে আগামী দিনে আমাদের যে সংহতি স্থাপিত হলো, ঐক্য স্থাপিত হলো, এর মধ্য দিয়ে আমরা আমাদের সার্বভৌমত্ব আরও সংহত হবে এবং আমাদেরকে আর কেউ দুর্বল ভাবার সুযোগ পাবে না এবং আমাদেরকে নতজানু ভাবার সুযোগ পাবে না। এখানে হয়েছে কি, ধরেন ভারতে একটা হিন্দুত্ববাদী সরকার, কট্টরপন্থী সরকার, তারা সেখানেই ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো নিরাপত্তা নেই, নানান ধরনের ব্যাপার। কিন্তু আমাদের এইখানে আমি কয়েকদিন যাবৎ যে ঘটনা দেখছি, এটা সত্যিকার অর্থেই একটা মানে চমৎকার আমাদের দেশের মানুষের সহনশীলতা। আপনি দেখেছেন চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরে, নিষ্ঠুর ঘটনার পরে বাংলাদেশ, ওইখানে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষ জমাবত হয়েছে, একটা মানুষ কোথাও ঢিল ছুঁড়ে নাই বাংলাদেশের কোথাও এখন পর্যন্ত। কয়েকদিনে এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে, সকল ধর্মের মানুষই বুঝতে পারছে, সমস্ত রাজনৈতিক দলই বুঝতে পারছে যে এটা একটা স্পষ্ট উস্কানি। এই উস্কানিতে পা দেওয়া আমাদের জন্য আত্মঘাতী হবে। আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলেন বা যাই বলেন, এরা আমাদের আমানত। এটা আমরা মনে করি এদের নিরাপত্তা দান, ধর্মের কারণে, মতের কারণে, রাজনীতির কারণে কেউ যাতে এখানে মানে নিপীড়িত না হয়, সেটা দায়িত্ব সকল মানুষের। এটা শুধু সরকারের একার পক্ষে সম্ভব না। সেই জিনিসটা আজকে আরও সংহত হলো বলে আমরা বিশ্বাস করি। আর ভারতে যেটা হচ্ছে, এটা নিন্দনীয়, দুর্ভাগ্যজনক। তারা একটা বৃহৎ রাষ্ট্র, আমরা তো ইচ্ছা করলে প্রতিবেশী বদলাতে পারবো না, এ তো ঠিক। কিন্তু তারা যে ঘটনা ঘটছে, আগরতলায় সর্বশেষ যেটা ঘটলো, তার আগে শুভেন্দু বাবুর হুমকি, মমতা ব্যানার্জির যে অরাজনৈতিক, আমরা জানি যে ওখানে নির্বাচন আছে, মাঠ গরম করতে হবে, ভোটারদের অনেক ব্যাপার আছে, কিন্তু তারপরও ন্যূনতম একটা রাজনৈতিক কার্টিসি রাখতে হয়, রাজনৈতিক একটা ন্যূনতম রাখতে হয়, সেটা তারা রাখছে না। এখন একটা খুললাম অবস্থা, বিষয়টা এরকম যে বাংলাদেশকে তারা আক্রমণ করেই বসবে, এরকম একটা অবস্থা, যদিও কোনো কারণ নাই। বলা হয়েছে দেখেন আমাদের এখানে সংখ্যালঘু, ইভেন আপনি দেখেছেন যেটা অতীতে আমরা খুব কম দেখেছি, দেখি না বলতে চলে, অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই তাদের আচরণের নিন্দা করছে। জগন্নাথ হল থেকে মিছিল নিয়ে এসে এই আগ্রাসন আধিপত্যবাদী মিছিলে তারা যুক্ত হয়েছে। তার মানে যে আমাদের এখানে সংখ্যালঘু মানুষও বুঝছে যে এটা একটা ট্র্যাপ, ফাঁদ, এবং এই যে পতিত শক্তি এবং ওই হিন্দুত্ববাদী সরকার, তারা মিলেমিশে একটা অস্থিতিশীল পরিবেশ। তবে কথা কিন্তু পরিষ্কার, বাংলাদেশ অস্থিতিশীল হলে ওনরা কিন্তু শান্তিতে থাকতে পারবেন না। নানান ব্যাপার আছে, জানি তারা এখানে নানান ধরনের পরিকল্পনা নিয়ে গেছে। আমি কোনো পরিকল্পনা কাজে লাগবে আমি মনে করি না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি,
আমাদের এই ঐক্যের একটা অন্তর্নিহিত শক্তি আছে, সেই শক্তির কাছে সমস্ত অপশক্তি পরাজিত হবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা শুধু অনুরোধ করব, বাংলাদেশের মানুষ যেই ভূমিকা রাখছে, সমস্ত রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে, মানুষ যেভাবে সচেতন হয়েছে, যদি এই সচেতনতাটা আমরা ধরে রাখতে পারি, তাহলে পৃথিবীর বুকে আমরা মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে বাঁচতে পারবো। বিগত দিনের যে ভৃত্য সরকার, পদোন্নত সরকার, অনেকেই দেখছে, ভারতীয় এক সাংবাদিক এক মানুষই বলছে, আমি কালকে দেখছিলাম, যে পুরাতন ভৃত্য বিপদে পড়েছে, তাকে রক্ষা করবার জন্য কতটা নগ্ন ভূমিকা অবতীর্ণ হওয়া যায় তাই হচ্ছে তারা। এটা কাম্য না। আমরা বলি যে তাদেরও সদোদয় হবে, আমরা একটা যুদ্ধাঙ্গী পরিস্থিতি সৃষ্টি করতে চাই না, এটা আমাদের কাজ না। আমরা বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, ঐক্য দিয়ে, সহনশীলতা দিয়ে আমরা মর্যাদার প্রশ্নে আমরা আবার ছাড় দেব না, এটা আমরা মোকাবেলা করতে পারবো, এটা আমরা বিশ্বাস করি। এই উদ্যোগ নিঃসন্দেহে একটা শুভ উদ্যোগ, ভালো উদ্যোগ। বল ভাই, আপনি বলছেন যে আমরা মোকাবেলা করতে পারবো, সেই মোকাবেলার কৌশলটা আসলে কি হওয়া উচিত? আমরা তো যেহেতু ভারত বৃহৎ প্রতিবেশী এবং তাদের ডিপ্লোমেসিও আমাদের চেয়ে মানে আরো বেশি অগ্রসর। আমরা রাজনৈতিক ভূমিকা পালন করব। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে অ্যাম্বাসেডরকে ডাকা হয়েছে, তার কাছে জবাবদিহিতা চাওয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কয়েকজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। আমরা মনে করি এটা যথেষ্ট। ভারত বেশ কিছু ভূমিকা নিয়েছে, আজও তারা 500 জনের মতো উদ্যোগ আটক নিয়েছে, করেছে। নিশ্চয়ই তাদের শুভ বুদ্ধির উদয় হবে। সেই জন্য বাংলাদেশকে যদি তারা অস্থিতিশীল, আনস্টেবল করতে চায়, আলটিমেটলি তাদের জন্য সেটা ওই হুমকি ধমকি দিয়ে যদি কথা আদায় করা, আবার স্বৈরাচারকে, তাদের যে ভৃত্য, সেই ভৃত্যকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করবার যে চেষ্টা, এটা সফল কাম হবে বলে মনে করি না। পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, আমাদের এখানে রাজনৈতিক নেতৃত্ব এরকম কোনো দায়িত্বহীন ভূমিকা পালন করেছে সে না। ভারতের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, শুভেন্দু মুখোপাধ্যায়, মমতা ব্যানার্জি সহ তারা, এবং তার এগেনস্টে আবার মোহাম্মদ সেলিম, অল ইন্ডিয়া কংগ্রেসের যে সেক্রেটারি, তিনি কিন্তু ভালো বক্তব্য দিচ্ছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য, এটা ভারত রাষ্ট্রের পররাষ্ট্র নীতির সাথে, ওখান থেকেও কিন্তু প্রতিবাদ হচ্ছে। শশী থারুরও বলেছেন, শশী থারুর বলেছে, কংগ্রেসের শশী থারুর বলেছে। সেই জন্য বিবেকবান মানুষ যারা, তাদের তো এটা বলতেই হবে। আর বিশ্ব বিবেক বলে তো একটা কথা আছে না? আপনি যা ইচ্ছা তাই একবিংশ শতাব্দীর এই সভ্যতার যুগে, বিশ্বায়নের যুগে আপনি যা ইচ্ছা তাই করবেন, আপনি বড় দেশ বলে আপনি আমার উপর আগ্রাসন চালাবেন, যা ইচ্ছা তাই বলবেন, ওই দিন নাই। বাংলাদেশের মানুষও আন্তর্জাতিকভাবে যুক্ত, বিশ্ব বিবেক আছে, এবং সবচেয়ে বড় কথা, আমরা ঐক্যবদ্ধ আছি। এই ঐক্যের একটা বিরাট শক্তি, যেটা ভারত রাষ্ট্রের মধ্যে নেই। শহীদুল ইসলাম বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আতিকুর রহমান আতিক, শহীদুল ইসলাম বাবুল ভাই বলছিলেন যে এই ঐক্যের একটি বিশাল সুবিধা আছে, জাতীয় ঐক্যের কথা তিনি বলেছেন। দুটি বিষয়, একটি হচ্ছে জাতীয় পার্টি ঐক্যে আসলে কিভাবে আছে, আর একটি হচ্ছে ভারত কেন এমন করছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আজকের এই লেট এডিশনে অগণিত দর্শক শ্রোতা সবাইকে, আমার সম্মানিত দুই সহ আলোচক, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বর প্রশ্নে 17 কোটি মানুষ এখানে, কিন্তু আমরা দল মত রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে এসে দেশকে, আমার দেশের মাতৃকে অগ্রাধিকার দিয়ে এক কাতারে আসার জন্য আমাদের আজকের যে মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আহ্বান করেছেন, ডক্টর ইউনূস সাহেব। আমরা মনে করি যে ভারতের যে আগ্রাসী নীতি, এটা কিন্তু নতুন না। তারা কিন্তু, আপনারা দেখবেন যে অতীতে আমাদের ফারাক্কা দিয়ে কষ্ট দিয়েছে, উজানের পানি ঢেলে সিলেট অঞ্চলে আপনার খোয়াই, সুরমা, কুশিয়ারা প্লাবিত করে প্রতি বছর তাদের ভারতের পানি ছেড়ে দেয়। তারপরে বিভিন্ন সময় তারা তাদের যে আমাদের সাথে যে বর্ডারগুলা বন্ধ করে দেয়, তারা আমাদের সীমান্তে হত্যা হয়, ফেলানির মতো ঘটনা হয়েছে। এগুলো তাদের সব সময় একটা দাদাগিরি ভাব। বাট একটা কথা মনে রাখতে হবে যে দাদাগিরি করার যে দিন, সেই মোড়ল বিশ্ব বাজারে এখন আর চলে না। কারণ আমেরিকার মতো পরাশক্তির সামনে কিউবা, তারা কিন্তু জাতীয় ঐক্য করে, ন্যাশনাল ইন্টিগ্রিটি হয়ে বীরের মতো দাঁড়িয়ে আছে। আজকে আমাদের দেশে 17 কোটি মানুষ ঐক্যবদ্ধ, তারা 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আবার এই আন্দোলনে, বৈষম্যবিরোধী আন্দোলনের পরে এবার শত শত হাজার হাজার আমাদের ছাত্র জনতা শহীদ হয়েছে। এই দেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমার মনে হয় কোনো আপোষ নেই। এখানে আমি বাবুল ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আগরতলা আমাদের হাই কমিশনে যে তারা হামলা করেছে, জাতীয় পতাকা আগুন দিয়েছে, এটা একটা পরিকল্পিত। কারণ আমাদের ফরেন মিনিস্ট্রি
আগে থেকে ভারত সরকারকে জানিয়েছে যে কলকাতা, দিল্লি, আগরতলা আমাদের মুম্বাই নিরাপত্তা সব জায়গায়। জোরদার করার জন্য। কিন্তু দেখবেন এই যে বিজেপি সরকার, তারা হিন্দুবাদী একটা সরকার, যারা মুসলিম বিদ্বেষী, এটা তাদের রাজনীতিক ফায়দা লুটার একটা প্রক্রিয়া। এবং তাদের সমর্থিত কিছু পত্রপত্রিকা আছে ইন্ডিয়াতে, গদি মিডিয়া হ্যাঁ, এগুলো হচ্ছে মোদি সমর্থিত মিডিয়া। তারা কি করে অহরহ এই বাংলাদেশের বিভিন্ন অপপ্রচারগুলা প্রচার করে ভারতীয় মানুষকে তারা উত্তেজিত করে। আপনি দেখেন সিলেট সীমান্তের তামাবিলে এই হিন্দুবাদী সংগঠন তারা বাংলাদেশের বর্ডার ক্রস করে আসতে চাচ্ছে, কিন্তু ভারতের পক্ষে তারা এমন কোনো স্ট্যান্ড নাই যে বাংলাদেশে একটি দেশ, স্বাধীন সার্বভৌম দেশ, এখানে তারা আইন লঙ্ঘন করে আসতে পারবে না, এই ব্যাপারে তারা কোনো দুঃখ প্রকাশ করে নাই। আরেকটা জিনিস হচ্ছে যে ভারতীয় পণ্য তারা মনে করে যে এটা আমাদেরকে জিম্মি করে রাখবে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ভারত যখন আমাদেরকে পেঁয়াজ দেয় নাই, আমরা পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছি, তারা পেঁয়াজ বন্ধ করেছে, তখন তাদের যে পণ্য না এনে আমরা তাদের যে কম দামে থাইল্যান্ড, ভিয়েতনাম থেকে এনেছি, আমরা মায়ানমার থেকে এনেছি। সুতরাং বাংলাদেশের মানুষকে ভারত কোনোভাবেই তারা স্তব্ধ করে রাখতে পারবে না। আমরা জাতীয় ঐক্য, আমরা 17 কোটি মানুষ এক, আমরা মনে করি যেখানে ভারতের কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। একটা জিনিস খুবই আশ্চর্য, ভারতের বিজেপি আর কংগ্রেস দুইজন হচ্ছে ডাক কুমড়া সম্পর্ক, একজন আরেকজনের বিরুদ্ধে চরম। কিন্তু দেখেন রাজনীতির স্বার্থে তাদের জাতীয় ঐক্য দেখানোর জন্য তারা কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু চাচ্ছে মোদী সরকারের কাছে যে বাংলাদেশে নাকি জাতীয় সংঘের বাহিনী প্রেরণ করার জন্য, এবং সেই ক্ষেত্রে তারা ভারতের ক্ষেত্রে এক হয়ে গেছে। তাই আমি মনে করি এইরকম ষড়যন্ত্র, বাংলাদেশ বিদ্বেষী যে কোনো মনোভাবকে রুখে দেওয়ার জন্য আমাদের এই দেশের 17 কোটি মানুষ এক হয়ে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে তারা এক হতে হবে। একটি আশ্চর্য ঘটনা, আমার পাশের বাড়িতে থাকে একটি হিন্দু পরিবার, তারা সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এখানে বসবাস করে বংশক্রমে, কিন্তু তারা নিজেরাই নিন্দা করছে এই ঘটনাবলী যেগুলো ভারতের ঘটছে, এবং বাংলাদেশে তাদেরকে মাইনরিটিদেরকে অপপ্রচার করে যে আমাদের মাইনরিটিদেরকে আমরা বিভিন্নভাবে হয়রানি করছি, এটা তারা বলে যে এটা সম্পূর্ণ মিথ্যা। আর তারা মনে করে যে আমরা কোনো সংখ্যালঘু না, আমরা হচ্ছি এই দেশের নাগরিক, আমরা জন্মসূত্রে এই দেশের। তাই হিন্দু সম্প্রদায় বলতেছে, তারা ম্যাক্সিমাম যারা সচেতন, যেটা বাউল ভাই বললেন যে বিবেকবান সচেতন, তারা মনে করে যে তারা এই দেশের নাগরিক, তারা মাইনরিটি নয়, তারা হিন্দুত্ববাদের দোহাই দিয়ে কোনো ফায়দা লুটতে চায় না, তারা বাংলাদেশের বাঙালি, তারা বাংলাদেশি, তারা বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধ। সেই ক্ষেত্রে আমি মনে করি লিবারেশন পিরিয়ডে স্বাধীনতা, যেমন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব এক হয়ে দেশ স্বাধীন করছে, এবারের স্বাধীনতা এবং সার্বভৌম রক্ষার করতে সব এক এবং এক কাতারে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আতিক ভাই, আমি আপনার কাছে আবার আসবো। শিবলি ইসলাম, যেটা নিয়ে আলোচনা করছিলাম, অপপ্রচার বিরোধী ঐক্য, যেভাবে ভারতীয় গণমাধ্যমগুলো মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, তার বিপরীতে আমরা আসলে কি করছি? ধন্যবাদ। আমাদের প্রতিবাদের ভাষা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ জাহিদ ভাই। প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের শহীদদের, 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আসলে একটি স্বাধীন দেশ, আমাদের শহীদরা আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। তার একটা বড় কারণ ছিল যে আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব, এবং সেই জায়গা থেকে চিন্তা করলে আন্তর্জাতিক একটি দায়বদ্ধতা কিন্তু থেকেই যায়। যেমন ইউনাইটেড নেশনস কনভেনশনের আন্তর্জাতিক ইউনাইটেড নেশনস কনভেনশনের 2-4 বলা আছে যে কোনো দেশ কোনো দেশের অন্য একটি সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
একই চার্টারে আর্টিকেল 2.7 বলা আছে এনি স্টেট উইল ইভেন ইউনাইটেড নেশনস উইল নট ইন্টারফেয়ার ইন এনি ইন্টারনাল ম্যাটার্স অফ দ্য স্টেট আনটিল দ্যাট ইন্টারনাল ম্যাটার এফেক্টস ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। সুতরাং শুধু দেশই নাই, সম্পূর্ণ জাতিসংঘ কখনো কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। হ্যাঁ, আমাদের যে ডিপ্লোম্যাটিক মিশনটি যেটি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে আমি বলতে গেলে, সেখানে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং একটি থ্রেটের মধ্যে ছিল আমাদের ডিপ্লোম্যাটিক মিশনটি। এটি রক্ষা করা ছিল ভারতের একটি দায়িত্ব এবং সেটি রক্ষা করার জন্য আমাদের আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন আছে 1961 সালের। সেই ভিয়েনা কনভেনশনে আসলে ওই আগরতলার ওই প্রেমিসটি কিন্তু বাংলাদেশের একটি প্রেমিস হিসেবে বিবেচনা করা হয়। এটি আমাদের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। হামলা মানে বাংলাদেশের উপরে, ওখানে ইন্টারভেনশন মানে কিন্তু বাংলাদেশের ভিতরে ইন্টারভেনশন করা। সুতরাং সেটির নিরাপত্তা বিধান করার জন্য যথাযথ পদক্ষেপ ভারত সরকারের নেবার দরকার ছিল এবং প্রয়োজন ছিল এবং একটি বন্ধুপ্রতিম জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটি তাদের দায়বদ্ধতা ছিল এবং তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। এবং যদিও তার জন্য তারা তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আমরা আশা করতেই পারি যে তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র দাবি করবার পরেও আমাদের মিশনে এই হামলাটা, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে এবং আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই, আমাদের সরকারও চাই। এর জন্যই কিন্তু আমরা তো ইচ্ছা করলে পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করতে পারতাম ভারতীয় রাষ্ট্রদূতকে যে হি ইজ আনওয়ান্টেড ওভার হেয়ার। এটা একটা ইন্টারন্যাশনাল নর্ম। এই ধরনের ঘটনা ঘটলে দেখেন এই ধরনের ঘটনা আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, ইরানে কিন্তু আপনার ইউএস এমবেসি এফেক্টেড হয়েছিল রেজা শাহ পাহলবির আপনার যখন পালিয়ে গিয়েছিলেন দেশ থেকে। হ্যাঁ, তো সেখানে কি ইরানিয়ান যে ছাত্ররা তারা কিন্তু হামলা করেছিল ইউএস এমবেসি। সেখানে তো হওয়ার উচিত ছিল যে বাংলাদেশি ছাত্ররা ভারতীয় এমবেসি অ্যাটাক করার কথা, কারণ যে প্রেক্ষাপট ইরানে ছিল সেই প্রেক্ষাপট এখন বাংলাদেশে। তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তারা ভারতীয় মিশনের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে এবং আমি এই যে আপনাদের টিভি চ্যানেলের আশপাশে ঘুরে দেখেন গুলশানের নিরাপত্তা কতটা নিশ্ছিদ্র, এখনো করা হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি এবং মিউচুয়াল কোঅপারেশনের বাইরে আসলে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। এবং সাউথ এশিয়াতে এই 7টা দেশের আমার মনে হয় যে নিজেদের মধ্যে সহযোগিতার বাইরে যদি কোনোভাবে অন্য কোনো চিন্তা থেকে থাকে বা উস্কানিমূলক কোনো কথাবার্তা এসে থাকে, সেটা কিন্তু এই রিজিয়নের জনসাধারণের জন্য মঙ্গল বয়ে আনবে না। সুতরাং এই রিজিয়নের জনসাধারণের মঙ্গল বয়ে আনার স্বার্থে, তাদের উন্নতির স্বার্থে, কল্যাণের স্বার্থে, এগিয়ে যাওয়ার স্বার্থে আমাদের উচিত যে আমাদের পারস্পরিক যে ভুল বোঝাবুঝিগুলো সেগুলো দেখেন, মিসক্রিয়েন্টস বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রত্যেক দেশেই থাকবে, বাংলাদেশেও রয়েছে, ভারতেও রয়েছে। পতাকা অবমাননা হয়, আপনি মার্কিন পতাকা বিভিন্ন মূল্যকে পোড়ানো হয়েছে, সুতরাং মার্কিন পতাকা পোড়ানো হয় বা বিভিন্ন জায়গায় প্রতিবাদের ভাষা হিসেবে, কিন্তু একটি ডিপ্লোম্যাটিক মিশনকে আক্রমণ করা, হ্যাঁ মার্কিনটা আধিপত্যের জন্য পোড়ায়, হ্যাঁ এটা আধিপত্যবাদের কারণে, এই আধিপত্যের কারণেও পোড়ানো হয়, কিন্তু এটি একটি প্রতিবাদের ভাষা। খোদ মার্কিন নাগরিকরাও পতাকা পোড়ায়, কিন্তু যখন ডিপ্লোম্যাটিক মিশনে আক্রমণ করা হচ্ছে এটি কিন্তু আর প্রতিবাদের ভাষা না, এটি একটি হস্তক্ষেপ, এটি একটি আক্রমণ। ওই যেটি বললাম যে এটি প্রেমিসের উপর আক্রমণ মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ। সুতরাং সেইভাবে কিন্তু আমরা দুঃখ প্রকাশ করতে দেখিনি, বা সেইভাবে বাংলাদেশ কিন্তু সেই সহনশীলতার পরিচয় দিয়েছে এবং সেইভাবে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত প্রতিবাদ করেনি এবং বাংলাদেশের প্রতিবাদের ভাষা কূটনৈতিক শিষ্টাচারের ভেতরেই ছিল। সুতরাং সরকার সহনশীলতার পরিচয় দিয়েছে। আজকে জানেন যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে, যেখানে সকল দল একসাথে প্রতিবাদের বিষয়ে একমত হয়েছে। সুতরাং এটি জাতিগতভাবে এই বিজয়ের মাসে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ করেছে, যে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত যে বিজয়, সেই বিজয় যে কেউ ইচ্ছা করলে কেড়ে নিতে পারবে না। আশেপাশের কোনো দেশের যে নেতা বা কিছু নেতার কথা বলা হচ্ছে যারা, তাদের আসলে ভারতের ইভেন জাতীয় রাজনীতিতেও তাদের গুরুত্ব খুব একটা বেশি না। সুতরাং সেই দিক থেকে চিন্তা করলে যে আমরা আবার ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পেয়েছি এবং জাতিকে এখন ঐক্যবদ্ধ করতে হবে, এটি তো অস্বীকার করা যাবে না যে বিশৃঙ্খলা বিরাজ করছে। সুতরাং এই যে একটা ঐক্যবদ্ধ হওয়ার আমার মনে হয় যে একটা সুযোগ আমাদের মাঝে তৈরি হয়েছে এবং সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। শিবলি ইসলাম, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদুল ইসলাম বাবুল, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, আপনারা বলছেন সবসময় যে পতিত যে স্বৈরাচার তাকে ফিরিয়ে আনার জন্য ভারতের এই প্রচেষ্টা কেন হবে, বা ভারত কেনই বা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করবে, যে বাংলাদেশের জনগণের যদি সঙ্গে তারা সম্পর্ক তৈরি করতে চায় সেক্ষেত্রে কেন বিকল্প চিন্তা তাদের মাথায় আসছে না? স্বপ্নভঙ্গ, ছন্দপতন, এই যে ভারত রাষ্ট্র এবং তাদের যে এখানকার মানে লেসপেন্সার বলেন না যাই বলেন, বা তাদের এই দাস যারা ছিল, তাদের কখনো কল্পনায় আসে নাই যে আগস্টে এই বিপ্লব বাংলাদেশে হয়ে যাবে। তারা একটা চিরস্থায়ী বন্দোবস্ত এখানে চিন্তা করেছিল। হ্যাঁ, আমরা দেখেছি, খবরেও দেখেছি যে ভারতীয় কূটনীতিক বা ভারতীয় গোয়েন্দা কোনো প্রতিবেদনে এরকম চিন্তাও করা হয় নাই যে হাসিনার এইরকম একটা পরিণতি বা পতন হয়ে যাবে, বাংলাদেশে এইরকম জাগরণ হবে। সেদিনও তাদের কূটনৈতিক ব্যর্থতা ছিল। এখন ধরেন মানুষে মানুষে বিভেদ হইতে পারে, হয় যুগে যুগে কালে কালে, রাজনৈতিক দলও বিভিন্ন সময় নানান ধরনের কথাবার্তা দাবি বলতে পারে, কিন্তু রাষ্ট্রের কি ভূমিকা, সরকারের কি ভূমিকা, পার্থক্য থাকে না? এই যে দেখেন এখানে যাই ঘটছে, ওই যে প্রফেসর এই শিবলি ইসলাম যেটা বললেন যে আমাদের কি দায়িত্ব, ওই যে ভারতীয় অ্যাম্বাসেডার বলা হয় তাদের একটা সার্বভৌমত্বের অংশ, হ্যাঁ, সেখানে আক্রমণ আনে দেশকে আক্রমণ, একটা উত্তপ্ত পরিস্থিতি তো চলছে, সকলেই জানে। হ্যাঁ, দিল্লিও এটা নিয়ে ওয়াকিবহাল, কনসার্ন বা ওয়াকিবহাল। তো এখানে 2-3টা মিশন আছে আমাদের, কলকাতা আছে, আগরতলায় আছে, দিল্লিতে আছে। তা এই মিশনের নিরাপত্তা নিশ্চিত কে করবে? করার দায়িত্ব তার ছিল না, সরকারের ছিল না। তাহলে কি তাদের ওই যে কি বলে যে মানে উপর দিয়ে পানি ঢালা আর নিচ দিয়ে শেকড় কাটা, এরকম বিষয় যে হোক না একটু আক্রমণ, হ্যাঁ, বা ওই যে স্যার আমি খারাইয়ে যাবো, আপনি আমারে বসাইয়ে দিবেন, তোরা আক্রমণ করবি, আমরা একটু তামসা দেখবো। বিষয়টা তো তাই হয়েছে, একটা মিশনের উপর হামলা, এটা তো মানে জেনেভা কনভেনশন বলেন বা কূটনীতিক শিষ্টাচার বলেন বা সনদ বলেন, সব কিছুরই বরখেলাপ। এটা তো এখন তারা যে ভূমিকা অবতীর্ণ হয়েছে, এটা তো কিন্তু একটা মানে ওপেন সিক্রেট আগ্রাসী ভূমিকা। হ্যাঁ, খুললাম একটা অবস্থা, কোনো বাতাবরণ নাই। এর কারণ যে তাদের যে এখানে একটা দাস সরকার ছিল, হ্যাঁ, কৃতদাস সরকার ছিল, তাদের ছন্দপতন হয়েছে, তাদের অবস্থার পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলেছে, দুনিয়ার কেউ আশ্রয় দেয় না, আবার ওখানে আশ্রয় দিতে হবে। কি কারণে? ওখান থেকে তো প্রতিবাদ। ঝাড়খণ্ডের প্রধানমন্ত্রী বলছেন যে কি কারণে হাসিনাকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে। বাংলাদেশের মানুষের সাথে তো ভারতের মানুষের কোনো শত্রুতা নাই, কিসের শত্রুতা? হ্যাঁ, সেখানে আপনি দেখেন একটা গরুর মাংস যেখানে পাইলে পিঠে মানুষ মারে 6 জন, হ্যাঁ, অথচ আমার এখানে একজন মানুষ মারা গেছে, হ্যাঁ, এবং এটা মানুষ জানে যে আক্রমণটা আসছে একটা ধর্মীয় সংগঠনের কর্মীর দ্বারা। তো ভারতে যদি এই ঘটনা ঘটতে কি হতে পারতো আপনি বলেন? তো আমরা আর কত ধৈর্যের বাদ বলবো? সেই জন্য উনি যেটা বলছেন যে কিউবার যে ঐক্যের শক্তি, তারা যদি ভাবে যে বাংলাদেশকে তারা আক্রমণ করবে, বাংলাদেশকে তারা অস্থিতিশীল করবে, এটা তারা বোকার স্বর্গে বাস করছে। পৃথিবী এখন ওই জায়গায় নাই। বাংলাদেশের 5-6 কোটি তরুণ যুবক, এরা দেশপ্রেমের প্রশ্নে, এটা একটা আফিমের মতো, আপনি মনে রাখবেন, দেশপ্রেমের প্রশ্নে বুকে মাইন বাঁধতে পারবে। এত সহজ না ওনারা যেটা ভেবেছেন, ফাফড় দিয়া আর হুঙ্কার দিয়া ওই তাদের পদানত করে রাখবেন, ওই দিন আর বাংলাদেশে নাই। ওনারা আমাদের কি বলে, আপনি খবরের কাগজ দেখেন না, পশ্চিমবঙ্গের হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে, অনেকের খাবার পেটে খাবার নাই, হ্যাঁ, মানে মাতম তুলতেছে, অথচ ওই যে নিজের নাক কাটে পরের যাত্রা কিভাবে ভঙ্গ করবে। ভালো তো, আমাদের জন্য খুবই ভালো। কারণে অকারণে দিল্লি কলকাতা যায় বাজার করতে হবে, এটা করতে হবে, বেড়াইতে হবে, মিলিয়ন মিলিয়ন টাকা আমাদের এখান থেকে ফরেন রেমিটেন্স চলে যাইতেছিল। কি অসুবিধা? হ্যাঁ, চিকিৎসার জন্য ভিসা দিবেন না, না দেন, আমরাও বন্ধ করে দেবো এখানে এমবেসি টেমবেসি। কি দরকার রে ভাই, আমার ওখানে যাইতেই হবে, এমন কি ওখানে আছে? হ্যাঁ, তারা কি ওখানে স্বর্গ বানাইছে? ওখানে মানুষের নিরাপত্তা আছে, ওখানে জীবন মানের উন্নতি আছে। এখনো পায়খানা করে রাস্তার মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে, বাথরুম করতে পারে নাই। তারা আমাদের জ্ঞান বিজ্ঞান শিখায়, তারা আমাদের হুমকি দেয়। হুমকি বাংলাদেশের মানুষ মেনে নিবে? অনেক কিছুতে তো আমরা আমাদের তাদের চাইতে আমরা আগানো আছি। হ্যাঁ, এটা সহ্য হয় না, এই হচ্ছে মূল কথা। এবং ওই যে জি হুজুর মার্কা, হুজুরের মতো অমৎকার এরকম সরকার হইতে হবে, চাহিবার আগে দিয়া বাধ্য থাকবো। ভারতকে যা দিয়েছি ভারত চিরজীবন মনে রাখবে, বিনিময়ে পাইবো ফেরানির লাশ, বিনিময়ে পারবো এখানে মানুষের ভোটের অধিকার লুণ্ঠন। এই দিন আর নাই, সেগুলো আর চলবে না। ওই ভয় দেখায় কোনো লাভ নাই। ওনারা দেখেন এই যে ইসকন, আমরা যুগে যুগে কালে কালে ছোটবেলা আমরা হিন্দু মুসলমান কিসের জাতিভেদ প্রথা, একসাথে বড় হয়েছি, একসাথে খেলেছি, একসাথে স্কুলে গিয়েছি, ধর্মীয় উৎসব আচার অনুষ্ঠান করেছি। কোনোদিন তো ইসকনের প্রয়োজন হয় নাই। হঠাৎ করে তাদের এই বারবারন্ত কি কারণে? আবার আপনি খেয়াল করবেন, এটা আতঙ্কের ব্যাপার। রংপুর আর চট্টগ্রাম, হ্যাঁ,
মানে ইসকনের নাম দিয়ে যদি তারা এখানে অন্তর্ঘাতমূলক কাজ করে, বিভেদ বিভ্রান্তি সার্বভৌমত্ব বিরোধী কাজ করে, ষড়যন্ত্র করে, সেটা কিন্তু দুঃখজনক। হ্যাঁ, সীমারও সহ্যেরও একটা সীমা আছে। চট্টগ্রামে তাদের সেভেন সিস্টার্সের অংশ এরকমও বলবার অধ্যত্ত মানে কেউ কেউ দেখাচ্ছে। হ্যাঁ, কত বড় দুঃসাহস। আবার রংপুর, এখানে চিকেন নেক, তাদের ওই উত্তর পশ্চিমাঞ্চলের সাথে তাদের যোগাযোগের বাধা, এই দুটা দেশ টার্গেট করছে। এটা বিশেষজ্ঞরা বলছেন এটা আতঙ্কের ব্যাপার। সেই জন্যে আমাদের এই জাতীয় ঐক্য আজকে খুব প্রয়োজন ছিল। এই জাতীয় ঐক্যের একটা বিরাট শক্তি আছে, এই শক্তিকে আপনি উপেক্ষা করতে পারবেন না। তবে বাংলাদেশের মানুষকে আমি স্যালুট জানাই, সমস্ত রাজনৈতিক দলকে স্যালুট জানাই যে তারা ভারতীয় উস্কানির ফাঁদে পা দিচ্ছেন না। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই প্রশ্নে, জাতির প্রশ্নে, দেশের প্রশ্নে আজকে ঐক্যবদ্ধ হয়েছে। সেই জন্যে আমাদের বিশ্ব বিবেক আছে, আমাদের দেশের মানুষ জাগ্রত আছে। কাউকে উস্কানি দিয়ে, কাউকে ফাঁদে দিয়ে ওই তাদের পতিত শক্তি, তাদের ভিত্তদেরকে আবার এখানে প্রতিষ্ঠাতা করবার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত আমরা বলবে। আরেকটা বিষয় যে সম্মিলিতভাবে যে অপপ্রচার বিরোধী যে ঐক্য হওয়ার প্রয়োজন ছিল, সম্মিলিতভাবে যে জবাব দেওয়ার দরকার ছিল, আপনি জানেন যে অনেক বুদ্ধিজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমরা অনেককেই অনেক সময় দেখেছি, কিন্তু সেই সব জায়গা থেকে কণ্ঠস্বর সেইভাবে উচ্চকিত হচ্ছে কিনা? হ্যাঁ, গাদ্দার বেঈমান তো এখানেও আছে, সব জায়গায় সব সময় যুগে যুগে কালে কালে ছিল। ওই যে মৌলানা ভাসানী একবার বলেছেন না, যে পিণ্ডির জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করবার জন্য না, সেই দাসসুলভ মনোভাব, মাথা ব্যথা বিক্রি, এরকম মানুষ তো আছে। হ্যাঁ, খাবে এখানে, কুলি ফেলবে ঢাকায়। আমরা ছোটবেলা থেকে স্লোগান দিছি যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি মস্কের দানানেলা, নৈনিতালের দালালেরা। সেই স্লোগানের সময় তো আবার আসছে। হ্যাঁ, আবার দিতে হবে। জিয়াউর রহমান একবার বলেছিলেন, কাজী জাফর আহমেদের বইয়ে আছে, যে শোনেন, মুক্তিযুদ্ধ আমরা স্বাধীন হব ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। আর একটা যুদ্ধের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, সার্বভৌমত্বের প্রশ্নে। তো সেই যুদ্ধ তো আমাদের শুরু হয়েছে, এবং এই যুদ্ধের শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষ নিরস্ত হবে না। আপনি মনে রাখবেন, আপনাদেরকে দাবায় রাখবার শক্তি কারো নাই। হ্যাঁ, এবং সেই ঐক্য 1 সেকেন্ড লাগে না ঐক্য হইতে। আপনি দেখছেন আমরা এই মাঝখানে অনেক রকমের বিভেদ বিভ্রান্তি, এই বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি, জামাত, এই সেই সরকার, অনেক ধরনের ব্যাপার ছিল। একদিক দিয়ে আমাদের উপকার করেছে তারা। হ্যাঁ, একটু খোঁচা দিয়ে মৌচাকে ঢিলের মতো খোঁচা দিয়ে আমাদের ঐক্যবদ্ধ করবার সুযোগ হয়ে দিয়েছে। এই ঐক্যের প্রয়োজন ছিল। এই ঐক্য ছাড়া আমাদেরকে বিভেদ বিভ্রান্তিতে ডুবিয়ে রেখে স্বার্থ হাসিল করে ব্রিটিশদের মতো জাতিভেদ প্রথা তৈরি করা, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ, ডিভাইড অ্যান্ড রোল যে শাসন, সেই দিন আর নাই। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, অনেক বুঝছে। আমাদের তরুণেরা জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, সভ্যতায় সারা দুনিয়ার সাথে কানেক্টেড। সুতরাং আমাদের এখানে আর কিচ্ছু লাগবে না, আমাদের জাতীয় ঐক্য লাগবে, সুশাসন লাগবে। তাহলেই আমরা মানে মর্যাদায়, সম্মানে, অর্থনীতিতে, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে আমরা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবো। আমাদের যা নাই আছে, পৃথিবীর অনেক দেশের তা নাই। আপনি মনে রাখবেন, আমাদের যে এই যে এক মানে তারুণ্যের যে শক্তি পৃথিবীর অনেক দেশে নাই। হ্যাঁ, এই তরুণদের একটা শক্তি আছে, উদ্ভাবনী শক্তি। এদেরকে আপনি কাজে লাগাবেন, এদের ইতিবাচক কাজে লাগান, এদেরকে জ্ঞানে, বিজ্ঞানী, শিক্ষায়, প্রযুক্তিতে শিক্ষিত করে দেন। আপনি দেখবেন যে 10 বছরের মধ্যে আপনার অবস্থান কোথায়। সত্যি বাবুল, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ আতিকুর রহমান আতিক, যেটি বাবুল ভাই বলছিলেন যে আমাদের যে তারুণ্যের যে শক্তি, তাকে কাজে লাগাতে হবে, এবং যত ধরনের অপপ্রচারই হোক সেগুলোকে আসলে প্রতিহত করার জন্য জাতীয় ঐক্যের যেমন বিকল্প নাই। এই ঐক্যকে আপনি কিভাবে দেখছেন? আমি একদম সরাসরি যদি বলি, কোনো রাগ ঢাক না রেখে, বাংলাদেশের রাজনীতিতে বড় দুটি শক্তি বা জোট এর আগে আপনারা করেছেন। বলা হচ্ছে যে বিশেষ করে আইন উপদেষ্টা বলেছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সহযোগী সহ যারা ছিল তারা বাদে সবাইকে নিয়ে ঐক্য হয়েছে। এখানে আসলে কোনো ব্যারিকেড বা কোনো ফাটল আছে কিনা? আসলে দেখেন, দল যার যার, মত তার, কিন্তু দেশটা তো সবার। এখন দেশের প্রশ্নে তো এখানে রাজনীতি, অপরাজনীতি এগুলা বিভেদ করে তো লাভ নেই। ভারতে বলেন আর বিভিন্ন দেশে বলেন, যখন দেশের প্রশ্ন আসে তারা এক হয়ে যায়। আমেরিকাতে যেমন রিপাবলিকান এবং কংগ্রেস দেশের প্রশ্নে এক। ভারতে দেখেন এই মোদী সরকার, বিজেপি, কংগ্রেস এক। আমাদের বাংলাদেশে তো নিজের দেশের স্বার্থে সব এক, এবং কিন্তু এক না হয়ে তো কোনো বিকল্প নাই। কারণ রাজনীতির ক্ষেত্রে যে ফায়দাটা তারা নেওয়ার জন্য আজকে বাংলাদেশের আমাদের পতাকা পুরানো, মানে এবং যেটা আমাদের প্রফেসর সাহেব বললেন যে আগরতলার মানে আমাদের হাই কমিশন পুরানো, মানে আমরা একটা দেশের ইন্টিগ্রিটি, সোভারেন্সির উপরে হাত দেওয়া। এবং সেই টাকার থেকে যদি আমরা বিচার করি, তে বুঝতে হবে যে সেখানে আন্তর্জাতিক আইন বলেন, জাতিসংঘের আইন বলেন, আর যেটাই বলেন, এটা কিন্তু ভারত সেইভাবে বাংলাদেশের প্রতি ক্ষমা চাওয়া উচিত। এটা তাদের ব্যর্থতা। দুঃখ প্রকাশ করেছে। খালি দুঃখ প্রকাশ করলে তো হবে না, কারণ
এই ভারত দীর্ঘদিন নানা প্রকার ফায়দা বাংলাদেশ থেকে নিয়েছে। ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতির কারণে বিগত 15-16 বছর ভারতকে এখানে আমরা দিয়েই গেছি। আমরা ইলিশ মাছ দিয়েছি, আমরা যত রাস্তাঘাট সুযোগ সুবিধা করিডোর যা আছে সব দিয়েছি, ব্যবসা দিছি, বাণিজ্য দিছি, ব্যবসা আদানি দিচ্ছি, বানা দিছি, টাকা পয়সা সুন্দরবনে দিছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র সব বানাই কিছু দিছি। দিয়েছি, কিন্তু বিনিময়ে আমরা আজ পর্যন্ত তিস্তা ফারাক্কা পাইনি। আমাদের দেশে যখন ঘটনা নির্বাচন নিয়ে সবার সারা পৃথিবীতে যখন কথা উঠে, বিভিন্ন দেশ বলে যে নির্বাচন সঠিক হয় নাই, ভারত তখন বলে যে এটা তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। আর যখন ইসকনের চিন্ময় নিয়ে কথা হয় তখন তারা লাভ দিয়ে উঠে। তাহলে চিন্ময় যদি দেশদ্রোহী কোনো কাজ করে, বাংলাদেশের আইনে যদি সে কোনো অপরাধ করে, তাহলে বাংলাদেশের আইনে তার বিচার হবে। সেটা নিয়ে তুমি দিল্লি আর তুমি ভারত কেন মাথা নাক গলাও? তাহলে বুঝতে হবে যে তারা কনস্পিরেসিটা কোথায়। আমি একটা কথা বলতে চাই, বাবুল ভাই খুব সুন্দর কথা বলছেন। আমাদের জাতীয় ঐক্য, আমাদেরকে সব ভুলে যেতে হবে, এখানে জাতীয় ঐক্যের ক্ষেত্রে এক হইতে হবে। এখন আমাদের কিছুদিন আগে দেখেছেন যে আমাদের মানে বিএনপি বা এই দল, ছাত্র দল, আপনার ওই জামাত বিভিন্নভাবে বৈষম্য বিরোধী ছাত্র নানান জনে নানান মতে এবং বিভিন্নভাবে রিয়েক্ট করেছে। আমার আজকে জাতির কাছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, 5ই আগস্ট যখন এটা পতন হলো, স্বৈরাচার পতন, তখন কিন্তু সেনাবাহিনী প্রধান ওনার এখানে সব দলের রাজনীতিবিদ এবং বিভিন্ন সমাজ সুশীল একসাথে জড়ো করলেন। সেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং আমাদের মহাসচিব জাতীয় পার্টি প্রতিনিধি দল ছিল, এমনকি সবাই প্রধান সাথে প্রথম বৈঠকেও ছিল। প্রথম এবং গেলেন। তারপর বঙ্গভবনে যখন শপথ গ্রহণ হয়, সেখানেও পার্টির চেয়ারম্যান জিএম কাদের, এসটা আনিস সহ মহাসচিব সবাই গেলেন এবং জাতীয় ঐক্যর ক্ষেত্রে সেখানে সব সময় এই ইন্টিরিয়র গভর্নমেন্টকে সমর্থন দিয়েছে। জাতীয় পার্টির অনেক নেতাকর্মীরা এই আন্দোলনে, ফেসিবাদ আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে এবং আমাদের হ্যাঁ এবং সংলাপে ডক্টর ইউনূস সাহেব উনি ডাকছেন, পার্টির চেয়ারম্যান আমাদের এবং অন্যান্য নেতৃবৃন্দরা গিয়েছেন। এই বর্তমান ইন্টিগ্রিটির প্রশ্নে, জাতীয় ঐক্যর প্রশ্নে জাতীয় পার্টি একটি দল যে 9টা বছর দেশ চালিয়েছে, এই দেশ পরিচালনা করেছে। জাতীয় পার্টির সুশাসনের কথা অনেকেরই জানা। আজকে উপজেলা সিস্টেম, রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবার ছুটির দিন, মসজিদ মাদ্রাসা, বিদ্যুৎ বিল, পানির বিল মওকুফ করা, জি, 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া ফ্রি, অনেক ঐতিহাসিক কাজ করেছে। এই জাতীয় সঙ্গে যে যায় বাংলাদেশের সেনাবাহিনী সহ যারা যায় বৈদেশিক মুদ্রা বাণিজ্য করে, এটাও সেই জাতীয় পার্টি আমলে। তাহলে 9 বছর দেশ পরিচালনা একটি দল, 39 বছরের একটি দল ঐতিহ্যবাহী, তাদের এই দলটাকে এবং বাংলাদেশের তৃতীয় বৃহত্তম বৃহত্তর রাজনৈতিক দল, জনগণের মধ্যে এখনো জাতীয় পার্টির একাংশ আছে যাদের সমর্থন আছে। তাহলে জাতীয় ঐক্যের ক্ষেত্রে আমি মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, কারো কথায় নয়, আপনার বিবেচনায় যদি জাতীয় ঐক্যটি হয়, তাহলে ফেসিবাদ সরকারের যে পতন হয়েছে, তার পতনের যে আন্দোলনে জাতীয় পার্টিও ছিল, আমরা আন্দোলন করেছিলাম, আমরা মাঠে মাঠে ছিলাম, আমাদের অনেক ছেলেরা আহত নিহত হয়েছে। আমরাও চাই জাতীয় ঐক্যে কাজ করতে একসাথে, সেই সুযোগটা যেন দেওয়া হয়। আমরা আছি সব সময় জনগণের সাথে, এখনও আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ সবসময় থাকছে। জি, আতিকুর রহমান আতিক, আমি আপনার কাছে আবার আসবো। শিবলি ইসলাম, যেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম, ভারতের সঙ্গে এই টানাপোড়েন কি শুধুমাত্রই 5 আগস্টের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সেজন্য, নাকি আমাদের এই টানাপোড়েন নিরসনের জন্য কূটনৈতিক তৎপরতা আরও বেগবান করলে বা কূটনৈতিক তৎপরতায় আরও কি কৌশল অবলম্বন করলে হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না? আপনার কি মনে হয়? জাহিদ ভাই, আসলে এই যে টানাপোড়েন বা এই যে গণ অসন্তোষ আমরা দেখতে পাচ্ছি, এটি কিন্তু একদিনে তৈরি হয়নি। আমার যেটা মনে হয় যে বিন্দু বিন্দু জল দিয়েই কিন্তু একদিন সাগর তৈরি হয়।
তো এই যে অসন্তোষটা দানা বেঁধেছে, এটার বিভিন্ন কারণ রয়েছে। আমাদের পারস্পরিক যে নদীগুলো রয়েছে, অভিন্ন নদীগুলোতে পানি বন্টন নিয়ে আমাদের অনেক দিন ধরে সমস্যা, যেটা আমরা সমাধান করতে পারিনি। আমাদের সীমান্তে হত্যা থেকে শুরু করে আমাদের ট্রেড ইমব্যালেন্স রয়েছে, আদানি পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমাদের প্রবলেম রয়েছে। আমাদের 2019 সালে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা হয়েছে ভারতে, সেখানে বাংলাদেশকে দেখানো হয়েছে যে ইলিগাল মাইগ্রেশন বা সংখ্যালঘু নির্যাতনকারী হিসেবে দেখানো হয়েছে। বিভিন্নভাবে এই অসন্তোষ দানা বেঁধেছে বাংলাদেশে। এবং আমাদের ভিতরেও একটি সমস্যা রয়েছে, আমরা রাষ্ট্র এবং সরকারকে এক করে ফেলি। সুতরাং এটি আমাদের নিজেদের মধ্যে যেমন রয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভিতরেও আমার মনে হয় ভারতের মধ্যেও এটি রয়েছে। বাংলাদেশ রাষ্ট্র এবং বাংলাদেশের সরকার দুটি কিন্তু আলাদা জিনিস। সুতরাং আপনি রাষ্ট্রকে সমর্থন করতে পারেন, কিন্তু কোনো সরকারকে সমর্থন করতে পারেন না আন্তর্জাতিক শক্তি হিসেবে। সুতরাং এটি আমাদের সকল আন্তর্জাতিক যে বন্ধু রয়েছে তাদেরকে মাথায় রাখতে হবে, যে আপনি একটি রাষ্ট্রকে সমর্থন করতে পারেন এবং রাষ্ট্র ও সরকারকে গুলিয়ে ফেললে সেটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভালো ফল বয়ে আনে না। এখানে আমরা সকলেই কিন্তু রাষ্ট্র এবং সরকারকে আমরা গুলিয়ে ফেলি। এবং আমাদের যে অসন্তোষ, যেমন সেই ওনারা যে নির্বাচনে গেলেন, সুষমা স্বরাজ এই যে সচিব লেভেলের পর্যায়ে এসে ওনাদেরকে সুজাতা সিং ওনাদেরকে কনভিন্স করে ফেললেন নির্বাচনে যাবার জন্য। সেটি যেভাবেই হোক, সেটি প্রেশার দিয়ে হোক বা আদর করে হোক, ওনারা গেছেন, তো প্রেশার দিয়ে করেছে। যাই হোক, তো এই যে বিষয়গুলো রয়েছে, এই যে ইন্টারভেনশনগুলো, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ ভালো চোখে দেখেনি। আবার দেখেন, আমাদেরকেও বিচার করতে হবে যে ভারতও আমাদের বিভিন্ন কর্মকাণ্ড ভালো চোখে দেখেনি। যেমন এই যে 10 ট্রাক অস্ত্র থেকে শুরু করে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো ভারত মনে করেছে যে এইগুলো হয়তো বাংলাদেশের এই একটি নির্দিষ্ট সরকার যদি ক্ষমতায় থাকে, তাহলে হয়তো এটি তাদের নিরাপত্তার ক্ষেত্রে বিঘ্ন ঘটবে না। সুতরাং এটিও তাদের একটি ভুল ধারণা। সুতরাং সেই জায়গা থেকে রাষ্ট্রকে সরকারের সাথে মিলিয়ে ফেললে এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হয়। শিবলি ইসলাম, আমরা যদি আরেকটু আপনাকে বলি, সেটি হচ্ছে যে ভারত এবং ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে এখন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, তার কিন্তু একটি প্রভাব আন্তর্জাতিক বিশ্ব পড়ছে। আপনি জানেন, হাউস অব কমন্সের 3 জন সংসদ সদস্য যেভাবে তাদের সে যে বয়ান, যে ন্যারেটিভ তৈরি করেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, মৌলবাদী শক্তি ক্ষমতায় আসছে, এখন যারা এখানে ক্ষমতা আহরণ করছে তারা সবাই মৌলবাদী এবং জুলাই বিপ্লবকে তারা কোনোভাবেই স্বীকার করছে না। এই যে একটা পরিস্থিতি, ঠিক তার উপর ভিত্তি করে কিন্তু ব্রিটিশ এমপিরা বক্তব্য রাখছেন। আপনি জানেন যে এটি একটি বড় ধরনের প্রভাব পড়ছে। সেখানে আমরা কি করতে পারি? দেখেন, সংখ্যালঘু নির্যাতন ভারতে রয়েছে, পাকিস্তানে রয়েছে, বাংলাদেশে রয়েছে। পাকিস্তানের শিয়ারা হিন্দুরা নির্যাতিত, ইন্ডিয়াতে যে প্রপাগান্ডা চালাচ্ছে তার একটা প্রভাব তো পড়ছে। অবশ্যই সেটির প্রভাব পড়ছে, এবং সেটিও তো আমাদেরকে ডিপ্লোম্যাটিক লেভেলে যে তাদের সাথে আলোচনা করতে হবে। যেমন লালমনিরহাটে আমাদের যে এয়ার বেস, এটা কিন্তু অবশ্যই আয়তনের দিক থেকে আমরা অনেক ছোট, কিন্তু আমাদের প্রতি যদি আঘাত আসে, সেক্ষেত্রে বাংলাদেশ জিওপলিটিক্যালি কিন্তু খুবই একটা ক্রুশাল পজিশনে রয়েছে। এখানে চাইনিজদের নজর রয়েছে, ভারতীয়দের নজর রয়েছে, মার্কিনীদের নজর রয়েছে। সুতরাং আমরা আমাদের দেশের স্বার্থে সবগুলো দেশের সাথে যদি দেশের কথা চিন্তা করে আমরা যদি সেই চুক্তিগুলো করি, বা আমরা যদি পূর্বে যে চুক্তিগুলো রয়েছে সেগুলো যদি আমাদের স্বার্থের বিপক্ষে হয়ে থাকে, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে। পুনর্বিবেচনার যথার্থ সুযোগ রয়েছে কিনা, এটিও একটা বড় প্রশ্ন। কারণ আপনি যখন চুক্তিতে যাচ্ছেন তখন একটা দায়বদ্ধতা তৈরি হচ্ছে। সুতরাং সেই চুক্তি আমি কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করব, এগুলো বিচার বিবেচনা যখন আমরা করব, তখন আন্তর্জাতিক সম্পর্কে কিন্তু একটি নতুন ডাইমেনশন আসবে। তখন আমাদেরকে বিচার বিবেচনা করবার ক্ষেত্রে অপর পক্ষগুলোও কিন্তু সাবধানতা অবলম্বন করবে। সুতরাং সেই জায়গাগুলোতে হাত দিতে হবে। রাষ্ট্র যেমন সংস্কার করতে হবে, সুতরাং আন্তর্জাতিক সম্পর্কও সংস্কার করতে হবে। যে চুক্তিগুলোতে আমাদের অবস্থান নিচু করা হয়েছে বা আমাদের ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে, সেই চুক্তিগুলো যখন আমরা পুনর্বিবেচনা করব, তখন কিন্তু আমাদের আন্তর্জাতিক সম্পর্ক সংস্কারের ক্ষেত্রেও আমাদের এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক রাষ্ট্র সংস্কার মানে তো একটি পরিপূর্ণ প্যাকেজ। এখানে আন্তর্জাতিক সম্পর্ক যেমন সংস্কার করতে হবে, অভ্যন্তরীণ বিষয়গুলো সংস্কার করতে হবে। সুতরাং আমাদের সংস্কারের দিকে মন দিতে হবে, গুণগত সংস্কারের দিকে মন দিতে হবে। সুতরাং সেই দিকগুলো আমাদের বিচার বিবেচনা করতে হবে। দেশের স্বার্থ আমাদের আগে দেখতে হবে। আমাদের
আপনারা জানেন চায়না একটা মেজর ইনভেস্টমেন্ট করতে চায় লালমনিরহাটে আমাদের এয়ারবেজে, যেটা ব্রিটিশ আমল থেকে আমাদের এয়ারবেজ রয়েছে। সুতরাং এটি স্ট্র্যাটেজিক্যালি আমাদেরকে কিন্তু এগিয়ে নিবে। তিস্তা প্রকল্পেও তারা তিস্তা প্রকল্পে আমাদের ইনভেস্ট করতে চায়। সুতরাং আমাদের দেশের জন্য যেটি মঙ্গলজনক বা মঙ্গলকর, আমাদেরকে সেটি করতে হবে। তাহলেই দেখবেন যে আগ্রাসী যে ভূমিকা যে রাষ্ট্রগুলো নিতে চায়, তারা নেবার আগে 10 বার ভাববে। সুতরাং আপনি আপনার মেরুদণ্ডকে সোজা করতে হবে, দেশপ্রেমে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি দেখেন যে পৃথিবীর যে কোনো দেশের দেশপ্রেমের তুলনায় আমার বলতে দ্বিধা নেই, এবং আমি লজ্জিত যে আমাদের দেশপ্রেম কিছুটা হলেও কিন্তু আমরা যখন জাতীয় ঐক্যের ডাক দিই, আমরা কিন্তু সেভাবে একসাথে হতে পারি না। এটা আমাদের ইতিহাস রয়েছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে আমরা দেখেছি আমরা জাতীয় ঐক্যর প্রশ্নে অনেক সময় এক হতে পারি না। এখন পরিবর্তন, আমরা চাই পরিবর্তন হোক, বাংলাদেশের জনগণ চায় পরিবর্তন। এখন তো মানুষ এক হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে এক হলেই হবে না। এই যে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি রয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বিষয় রয়েছে বা আন্তর্জাতিক যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কগুলোকেও পুনর্বিবেচনা করতে হবে। কোন সম্পর্ক বেশি লাভজনক, জনগণের জন্য মঙ্গলজনক, সেই সম্পর্কের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। শিবলি ইসলাম, আমরা আর একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, লেট এডিশনে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এসএটিভি রাতের আয়োজন লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। শহীদ ইসলাম বাবুল আলোচনা শেষ করতে চাই। অপপ্রচার বিরোধী যে ঐক্য প্রয়োজন, সেটি রাজনৈতিকভাবে যেমন হয়েছে, সামাজিকভাবেও দরকার, সাংস্কৃতিকভাবেও দরকার, আন্তর্জাতিকভাবেও দরকার। আন্তর্জাতিক যে আপনি জানেন যে ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডার যে প্রভাব পড়েছে, সেখানে কিন্তু আমাদের ভূমিকা একেবারেই বলতে বিগত দিনে ভারত এখানে একটা কলোনিয়াল মানসিকতা নিয়ে এই তাদের যে স্বপ্নভঙ্গ হইলো, এবং তার চেয়ে বেশি তারা উপভোগ করেছে, এনজয় করেছে আর কি। বাংলাদেশ যখন যেভাবে চেয়েছে, 5 লক্ষ টন পেঁয়াজ আমাদের প্রয়োজন, হ্যাঁ আমাদের উৎপাদন আছে কিন্তু 35 লক্ষ, আমাদের 36 লক্ষ টন, আমাদের প্রয়োজনও 34-35 লক্ষ টন, কিন্তু আমরা এটা মেনটেন করতে পারি না। সেই জন্য আমাদের 4-5 লক্ষ টন পেঁয়াজ আমদানি করতে হয়, ঘাটতি থাকে। কিন্তু এই পেঁয়াজ তার আমরা ফ্রি আমদানি করি না, এর জন্য আমরা বৈদেশিক মুদ্রা ব্যয় করি। 5 লক্ষ টন পেঁয়াজ না হইলো তাতে কি এমন সমস্যা, বুঝেন নাই? তো আমার বক্তব্য যেটা, কূটনীতিক প্রফেসর শিবলি ইসলাম যেটা বললেন, যে আমাদের পররাষ্ট্রনীতি এবং আমাদের নিরাপত্তা, আমাদের কূটনীতি সব কিছু ভারত নির্ভর করে ফেলা হয়েছিল। অথচ আমাদের সামরিক বাহিনীর স্পিরিটই ছিল যে ভারতকে কীভাবে ফেস করব, সেই ধরনের তাদের ট্রেনিং, আদর্শ বা মোটিভেশন, সেটা ছিল। বিগত দিনে সেই জায়গা থেকে আমরা অনেক সরে গেছিলাম, সব কিছু মানে এমনভাবে এক করে ফেলেছিলাম, ওই গ্রামাঞ্চলে যেটা বলে যে শেয়ালের কাছে মুরগি দেওয়া বর্গা দেওয়ার মতো একটা বাস্তবতায় আমরা পৌঁছে গেছিলাম। হ্যাঁ, বাপেরও বাপ থাকে, সব কিছু শক্তির উপরেও মহাশক্তি আছে, হ্যাঁ তার উপরেও শক্তি আছে। সেই জন্য ভারত যদি নিজেদেরকে অপ্রতিদ্বন্দ্বী মনে করে, বিষয়টা না। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক একটা গুরুত্ব আছে, এখানে বে অফ বেঙ্গলের অনেকগুলো ইস্যু আছে, এখানে বার্মা অ্যাক্ট আছে মার্কিনীদের, হ্যাঁ তারপর এখানে চাইনিজদের ইনভেস্টমেন্টের অনেক ব্যাপার আছে। সামগ্রিক বিষয় নিয়ে আপনি যদি বাংলাদেশকে শুধু দুর্বল মনে করেন আর বাংলাদেশকে অসহায় মনে করেন, একলা মনে করেন, বিষয়টা ওরকম না। সেজন্য আমাদের জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, হ্যাঁ আমাদের কি বলে এই ঐক্যকে সংহত করবার প্রয়োজন ছিল, সেটা হয়েছে। এখন আমরা কৌশলগতভাবে এই ভূ রাজনীতি আমাদের ঠিক করবার প্রয়োজন আছে, কূটনৈতিক বাস্তবতা, নিরাপত্তা, এইগুলো ঠিক করবার নিশ্চয়ই এগুলো আমাদের সরকার চিন্তা করছে। এবং তার চাইতে বড় প্রয়োজন হলো, দেখেন বারবার বলা হয়েছিল যে কি কারণে নির্বাচন, হ্যাঁ আজকেও কিন্তু প্রশ্নগুলো এসছে যে আপনি যদি নির্বাচনী একটা ডামাডোল বা রূপরেখা সামনে দেন, তাহলে কিন্তু অনেকগুলো সমস্যা এর সাথে বিলীন হয়ে যায়, মিলে যায়। হ্যাঁ, এই ধরনের সরকারের হয় কি, অনির্বাচিত সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট, এদের তো কোনো আসলে রাজনৈতিক শক্তি পিছনে থাকে না, যেই কারণে নানান ধরনের সংঘাত সহিংসতা বা নানান ধরনের বিষয়ে ডালপালা মেলবার সুযোগ থাকে, ম্যান্ডেট থাকে না, এবং এদের অভিজ্ঞতাও কম বা দৃঢ়তাও কম। এদের মধ্যে এমন একটা সরকার যে এখানে বয়সী কম আছে, আবার অতি বয়সী মানুষ আছে, নানান শ্রেণী, এদের টিমওয়ার্কও খুব দুর্বল, সঙ্গত কারণেই হয়ে থাকে। যত দ্রুত আপনি নির্বাচন দিবেন বা নির্বাচনের আবহ তৈরি করবেন, ততই কিন্তু আপনার এইসব সংকট আস্তে আস্তে দূরীভূত হবে, যত তাড়াতাড়ি করবেন। সেই জন্যে আপনি জাতীয় ঐক্যমত করবেন, সংস্কার করবেন, সব করবেন, কিন্তু এর সাথে তো নির্বাচন বা গণতন্ত্র বৈরিতা নাই। হ্যাঁ, একই সাথে কিন্তু এই কাজগুলো চলতে পারে বা চলবার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। দ্রুততার সাথে নির্বাচিত সরকারের শক্তি আর অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্টের শক্তি এক না। আজকের আলোচনায় শুধুমাত্র ভারতের এই ইস্যুতেই কিন্তু পরামর্শ চাওয়া হয়েছিল, কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো নির্বাচন, রোডম্যাপ, সংস্কার এর বিষয়গুলো সামনে এনেছেন। কোনো কিছু বাদ দেওয়া ঠিক হবে না, কোনো কিছুই বাদ দেওয়া ঠিক হবে না, ওইটাও প্রায়োরিটি। আপনি দেখেছেন না, আমাদের মধ্যে বিরোধ বৈরিতা ছিল, আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি। হ্যাঁ,
হ্যাঁ, আমরা সমালোচনা করব, আমরা কি বলবো, মানে না মতানৈক্য হবে, নানান ধরনের মত হবে, আবার আমরা দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমরা এক হয়ে যাব। এটারও একটা সৌন্দর্য, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এবং এটা আরও একটা সুফলও আছে নিশ্চয়ই। তো আমি মনে করি চূড়ান্ত যে বক্তব্য, ফাইনাল যে বক্তব্য, ঠিক আছে, আমরা ভারত বিরোধী যে অবস্থান নিয়েছি, আমি মনে করি যে আমাদের অবস্থান এখন, সরকারের অবস্থান দৃঢ় আছে, মানুষের অবস্থানও মানে খুব চমৎকার, হ্যাঁ, রাজনৈতিক দলও চমৎকার ভূমিকা পালন করছে। এখন আপনি যত দ্রুততম সময়ে আপনি গণতন্ত্রের পথে হাঁটবেন, নির্বাচনের পথে হাঁটবেন, আমি মনে করি যে সমস্যা পথ ততই সহজ হবে বলে আমার ধারণা। শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নেই, আলোচনা শেষ করতে চাই। মোহাম্মদ আতিকুর রহমান আতিক যেটি বলছিলেন যে রাজনৈতিকভাবে যে ঐক্য বা যে অবস্থান, সেটি আসলে ভালোর পথেই হাঁটছে সবসময়। বাবুল ভাই বলছিলেন যে ভারত নির্ভরতা আমাদের কমাতে হবে। রাজনীতিতে কি ভারত নির্ভরতা কমার কোনো লক্ষণ আছে? মানে কারণ যারাই ক্ষমতায় যেতে চায় তারা কিন্তু অনেকটা সমীহ করেই কথা বলে। আপনি জানেন যে বিগত দিনে অনেক রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য এরকম ছিল যে ভারত রাগ হয় বা ভারতের স্বার্থ বিরোধী হয়, এমন কিছু করবো না, এমন অনেক অঙ্গীকারের কথা আমরা শুনেছি। আপনার কি মনে হয় যে শুধুমাত্র এই ক্ষমতার কারণেই অনেকটা সমীহ করে চলতে হয় রাজনৈতিক? আচ্ছা, আজকে আমি একটা জিনিস, আমাদের জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের একটা উক্তি, ওনার নিজের, তিনি বলেছেন, যখন দেখবে ভারত আমার দেশের নামে মিথ্যা প্রচার ও বাজে মন্তব্য করছে, তখন বুঝবে এই দেশ ঠিক পথে চলছে। আর যখন দেখবে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখনই বুঝবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি। এটা আমাদের শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের নিজের উক্তি। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা জাতীয় যে ইন্টিগ্রিটি, এখন আমরা সঠিক। ভারত আমাদের অপপ্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, তারা বিভিন্নভাবে আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা একটা টেরোরিস্ট কান্ট্রি হিসাবে পরিচিতি করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা তাদের স্বার্থে, কিন্তু এটা সম্ভব না। কারণ ভারতের আগ্রাসী মনোভাব, ভারতের দাদাগিরি, এবং এই দাদাগিরি মনোভাব পরিহার করতে হবে। কারণ এই বর্তমান যুগে সম্পর্কটা দুটো দেশের মধ্যে হয় সমতার ভিত্তিতে। আর ভারত আর বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্র, একে অন্যের। আমার পাশের বাড়িতে যদি আগুন জ্বলে, নিশ্চয়ই আমি নিরাপদে ঘুমাতে পারবো না, সেটা তাদের উপলব্ধি করতে হবে। এবং আমি বলতে চাই যে বাবুল ভাই বলেছেন ভারত এবং চায়না, আমরা যদি কম্প্যারিজন দেখি, বাংলাদেশের যে স্ট্রাকচারাল, দেশের যে আধুনিক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে চীনের অনেকগুলো স্মৃতি আছে আমাদের সাথে। এগুলা যদি আপনি, চীন আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কি, সেটা আপনি উল্লেখ করে বলতে পারবেন। কিন্তু ভারত নিস না, এই যে মনোভাব, তারা নিচ্ছে দিচ্ছে না। আর তার উপরে এখন আমরা যদি আরেকটা প্রশ্ন করি যে ভারতে আমাদের যে মুসলিম সংখ্যালঘু যারা বলে, তাদেরকে যে নির্যাতন হয়, তারা যে নিগৃহীত হচ্ছে, তারা যে নির্যাতিত হচ্ছে, সেই নিউজগুলো তো আমরা পাচ্ছি না। আমাদের দেশে কিন্তু মিডিয়াতে সেভাবে আসছে না, বিশ্ববাজারেও যাচ্ছে না। কিন্তু আমাদের দেশে ছোটোখাটো ম্যাটার, আমাদের আভ্যন্তরীণ, সেটাকে তারা ইন্টারন্যাশনালি ইস্যু করে আমাদের দেশের সোভারেন্সি, আমাদের দেশের ইন্টিগ্রিটি নষ্ট করছে। আমরা আহ্বান করব ভারত আর ভারতের সরকার, আমাদের সরকার, ভারতের জনগণের সাথে আমাদের জনগণ, আমাদের দীর্ঘ প্রতিবেশী সম্পর্ক, এটা যেন শান্তিপূর্ণ হয়, এজন্য তাদেরকে এখন ভাবতে হবে এবং সেই সম্পর্ক রাখার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। না হলে বাংলাদেশকে কখনো নত করতে পারবে না। যে দেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়ে দেশ স্বাধীন করছে, যে দেশের মানুষ আবার বিপ্লব ঘটাইছে করে, এদেশের মানুষ দেশকে ভালোবাসে। আর যেখানে দেশকে ভালোবাসে 18 কোটি মানুষ প্রাণ দিতে প্রস্তুত, পাউল ভাই বলেছেন 5 কোটি যুবক এই যেভাবে বুক পেতে অস্ত্রগুলি নিয়ে শহীদ হতে রাজি, তাদেরকে নত করতে পারবে না কখনো। তাই আমরা মনে করি বাংলাদেশের উচিত পররাষ্ট্রনীতি, বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক জোরদার করা এবং জাতীয় সংঘ সহ ইসলামিক কান্ট্রিগুলো এবং আমাদের বন্ধুসুলভ দেশগুলোতে তারা আরও বেশি তৎপর হয়ে বোঝানো
যে ভারত যে অপপ্রচার করছে এটা সঠিক না। আমার দেশে হিন্দু সম্প্রদায় বলছে, তারাই বলছে যে তারা নিরাপদে আছে, ভালো আছে। জি, আতিকুর রহমান আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শিবলি ইসলাম, আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি আমরা, একদম সোজাসুজি যেটা জানতে চাই, অপপ্রচার বিরোধী যে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রপাগান্ডা, ভারতের বিভিন্ন যে মেকানিজম, সব কিছু মোকাবেলায় আসলে সরকারকে আর কি কৌশল অবলম্বন নেওয়া উচিত বলে আপনি মনে করেন, বা আর কি বিশেষ পদক্ষেপ নিলে আমরা সেটি আন্তর্জাতিক বিশ্বেও এটি বাংলাদেশের বিশেষ করে প্রকৃত সত্যকে তুলে ধরতে পারবো? আমার নেক্সট উইকের সচিব পর্যায়ের কি বৈঠকও হচ্ছে, সুতরাং আমাদের স্ট্রং মেসেজ যাওয়া উচিত যে আমাদের যেরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্য ইম্পোর্টের জন্য আমরা তাদের উপর নির্ভরশীল, তারাও সেভেন সিস্টার্সে বিভিন্ন দ্রব্য পাঠানোর ক্ষেত্রে এবং তাদের সেখানে দ্রব্যমূল্যের মান একটা নির্দিষ্ট ক্রয়সীমার মধ্যে রাখার ক্ষেত্রে আমাদের অবদান রয়েছে, সুতরাং সেটি ব্যাঘাত ঘটবে। সুতরাং পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই আমাদের লালমনিরহাটে যদি এয়ার বেস হয়, সেটি অবশ্যই আমাদের সাথে সুসম্পর্ক না থাকলে অনেক বিশ্বের অনেক ক্ষমতাধর রাষ্ট্রের নজর আমাদের দিকে রয়েছে। সুতরাং এই মেসেজগুলো আমাদেরকে শক্তভাবে দিতে হবে। ভাই তো বললেন, মজলুম জননেতা মৌলানা ভাসানী তো বলেইছেন যে পিন্ডির শৃঙ্খল আমরা ভেঙেছি, সেটা দিল্লির দাসত্বের জন্য নয়। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ। আপনাকে খেয়াল রাখতে হবে, এটি খুব লজ্জার, আমাদেরকে বিশ্ব মিডিয়াতে তুলে ধরতে হবে যে চিন্ময় দাসের কথা বলা হচ্ছে, উনি একজন চাইল্ড অ্যাবিউজার, উনি একজন শিশুকে যৌন নিপীড়নকারী এবং যার কারণে ইসকন থেকে তিনি বহিষ্কৃত। সুতরাং আপনি কার জন্য স্টেটমেন্ট দিচ্ছেন? ভারত একটি সেকুলার রাষ্ট্র, একটি গণতন্ত্রকামী রাষ্ট্র, কোন নেতার জন্য, তার ব্যাকগ্রাউন্ড কি, যেখানে ইসকন নিজেই বহিষ্কার করেছে তাকে। সুতরাং এই বিষয়গুলো আন্তর্জাতিক মিডিয়াতে নিয়ে আসতে হবে। সুতরাং এটি আমাদের যেমন আন্তর্জাতিকভাবে এই বিষয়গুলো বলতে হবে, সুতরাং আমরা একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের সাথে, ভারতের যেমন আমাদেরকে দরকার রয়েছে, আমাদেরও ভারতের প্রয়োজন রয়েছে। সুতরাং সেটি হবে পারস্পরিক সম্মানের, ইফ নট ইকুয়াল দেন ইকুইটেবল আমরা একটি সম্পর্ক চাই। আমরা আমাদের ন্যায্য পানির হিস্সাগুলো চাই এবং আমরা যে আন্তর্জাতিক চুক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রেও সেই সংস্কারগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। যে ক্ষেত্রে যতটুকু সম্ভাবনা রয়েছে বা ক্যাপাসিটি রয়েছে, সেই ক্যাপাসিটি অনুযায়ী সেগুলো সংস্কার করতে হবে, রিফর্ম করতে হবে। আমরা গঙ্গার পানি চুক্তি করেছি, পদ্মার পানি চুক্তি করেছি, সেই অনুযায়ী কিন্তু পানির বন্টন হয় নাই। সুতরাং চুক্তি সেক্ষেত্রে বিভিন্ন বিষয় রয়েছে। সুতরাং আমাদের ভিতরে বায়োলেটারাল বিভিন্ন এগ্রিমেন্ট রয়েছে, ট্রিটি রয়েছে। 30 লক্ষ শহীদদের বিনিময়ে আজকের এই স্বাধীনতা অর্জিত হয়েছে, আজকে বিজয়ের মাস। সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ এবং ভারত আমাদের স্বাধীনতার সময় সাহায্য করেছে। সুতরাং সেই বোধ আমাদের রয়েছে এবং সেই জায়গা থেকে আমরা আমাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো বন্ধুত্ব আমরা চাই না। সুতরাং আমাদেরকে অবশ্যই পারস্পরিক সহযোগিতায় ক্ষেত্রে জোর দিতে হবে এবং সেক্ষেত্রে আমাদের যে বার্গেনিং পয়েন্টগুলো রয়েছে, এগুলো বর্তমান সরকারকে অবশ্যই একটি স্ট্রং মেসেজ দিতে হবে এবং আলোচনার মাধ্যমে আমার মনে হয় ভারত খুবই বুদ্ধিমান রাষ্ট্র, আমরাও বুদ্ধিমান রাষ্ট্র, দুই পক্ষেরই আমরা সেটি বুঝতে পারবো এবং সমঝোতার ভিত্তিতে, পারস্পরিক সম্মানের ভিত্তিতে এবং যে বন্ধুত্বটি হবে সেটি আমাদের এই সাউথ এশিয়াকে আরো বেশি এগিয়ে নিতে সাহায্য করবে। শিবলি ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় নিয়ে আলোচনা শেষ করতে চাই। শহীদুল ইসলাম বাবুল এবং মোহাম্মদ আতিকুর রহমান আতিক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।